মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 19শে ডিসেম্বর 2025। আমরা গতকালকে অজন্তা কমপ্লিট করেছি। আজকে আমাদের প্ল্যান পরিকল্পনা আছে যে ইলোরায় যাব। তো চলুন। আমরা ইলোরাতে চলে এসেছি। এই যে ইলোরার গেট, সামনেই ইলোরার গেট। আমরা ইলোরাতে চলে এসেছি। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের থেকে 28 কিমি দূরে পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত এই ইলোরা গুহা। 34টা গুহা আছে এই ইলোরাতে। 34টি গুহার মধ্যে 17টা হিন্দু গুহা, 12টি বৌদ্ধ গুহা ও বাকি 5টা জৈন গুহা। এই কেভগুলো তৈরি 6ষ্ঠ থেকে 10ম শতাব্দীর মধ্যে। রাষ্ট্রকূটদের সময় হিন্দু ও বৌদ্ধ কেভগুলো তৈরি হয় ও এরপরে জৈন কেভগুলো তৈরি হয়েছিল। ইলোরার টিকিট কাউন্টার এইটা। এই যে ইলোরার টিকিট কত করে নিল? 40 টাকা করে। আচ্ছা। আর ফরেনারদের 600 টাকা করে। আচ্ছা। আর 15 বছরের নিচে যারা, তাদের কোনো টিকিট লাগে না। তাহলে এই হলো টিকিটের স্ট্যাটাস। চলুন। ইলোরা গুহা সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। আমরা এসে গেছি ইলোরাতে। এই যে ইলোরার পাহাড় সামনে, যদিও সামনেই কিন্তু 16 নম্বর গুহা। আর একটা জিনিস মনে রাখবেন, প্রতি মঙ্গলবার কিন্তু এই ইলোরা গুহা বন্ধ থাকে। আমরা কিন্তু চলেছি ইলোরার দিকে। ইতিমধ্যে আমরা চলে এসেছি 16 নম্বর গুহা অর্থাৎ কৈলাস মন্দিরের সামনে। চলুন আপনাদের দেখাবো। ভেতরের সত্যি বলতে আমাদের জন্য বিস্ময় অপেক্ষা করছে। কৈলাস মন্দির তৈরি হয় 8ম শতকের দ্বিতীয়ার্ধে। তৈরি করেছিলেন রাষ্ট্রকূট রাজা কৃষ্ণা I। ভারতবর্ষ গর্বের দেশ। ভারতবর্ষ আমাদের অতি গর্বের দেশ। তার মধ্যে অজন্তা, ইলোরা, এই যে ভাস্কর্য, এই যে স্থাপত্যকীর্তি অতুলনীয়, সেই ভাস্কর্যের সামনে আমরা এসে পড়েছি। সামনেই হচ্ছে কৈলাসনাথ মন্দির। চলে এসেছি একদম সামনে। এই হচ্ছে গেট। গুহা 16 যেটা সামনেই দেখা যাচ্ছে। এর কৈলাস মন্দিরটি ইলোরার সবথেকে গুরুত্বপূর্ণ আকর্ষণ। এটি ওপর থেকে নিচের দিকে কেটে তৈরি করা হয়েছে এবং এটি রথ আকৃতির মন্দির, যা স্থাপত্য ও ভাস্কর্যের অসাধারণ নিদর্শন। প্রবেশ করতে চলেছি আমাদের সেই কৈলাস টেম্পল। ঢুকেই সামনে দেখতে পাওয়া যাবে মা লক্ষ্মী, যার দুই পাশে 2টি হাতি তার অভিষেক করছে। এটি একটি মনোলিথিক স্ট্রাকচার, যেটা একটা মাত্র পাহাড় উপর থেকে নিচের দিকে কেটে তৈরি করা হয়েছিল, যা বিজ্ঞানীদের কাছে আজও বিস্ময়। আমাদের ইন্ডিয়ান রুপিস 20 অর্থাৎ 20 টাকার রুপিসে এই যে ছবিটা, ঠিক এই ছবির সামনে আমরা কিন্তু আছি। এই 20 টাকার নোটের যে স্তম্ভটা, এটাই ইলোরার এই ভাস্কর্যটা। এইটাই সেই 16 নম্বর গুহা অর্থাৎ কৈলাস মন্দির। এই গুহা তৈরি হয়েছিল খ্রিস্টীয় 6ষ্ঠ শতক থেকে 10ম শতাব্দী পর্যন্ত। এত সুন্দর জিনিস চোখের সামনে ভাবাই যাচ্ছে না যে একটা পাথর কেটে কিভাবে এই জিনিসটা তৈরি হয়েছিল। এটা সত্যি বলতে কি আমাদের যে অষ্টম আশ্চর্য, সারা পৃথিবী
তার মধ্যে এর স্থান পাওয়া উচিত ছিল। ভগবান শিবের নামে সমর্পিত এই কৈলাস মন্দির মোগল সম্রাট ঔরঙ্গজেব 3 বছর ধরে এটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। মন্দিরের ভিতরে হাতির মূর্তি ও 2টি স্তম্ভ, যথা শক্তি স্তম্ভ ও বিজয় স্তম্ভ দেখা যায়। এই ভাস্কর্যগুলোর অনেক জায়গায় ভেঙে গেছে, কিংবা বিভিন্ন আক্রমণে এইগুলো ভেঙে ফেলা হয়েছে, যেটা তারা মোটেই ঠিক কাজ করেনি। কিভাবে একটা পাহাড় কেটে এই মন্দির তৈরি, এবং এতে প্রায় 2 লক্ষ টন পাথর কেটে সরানো হয়েছে, কিন্তু সেই পাথর যে কোথায় সরানো হয়েছে তা আজ পর্যন্ত অজানা। ফলে বর্তমানে বৈজ্ঞানিকদের কাছে একটা বিরাট বিস্ময়। গত পর্বে দেখেছিলেন যে অযোধ্যা গুহায় শুধুমাত্র হীনযান এবং মহাযান বৌদ্ধদের বিভিন্ন ভাস্কর্য এবং চিত্রকলা দেখা গিয়েছিল অযোধ্যা গুহাতে। এইখানে দেখুন খুব সুন্দর সুন্দর হিন্দু মানে হিন্দুদের বিভিন্ন ভাস্কর্যগুলোকে তুলে ধরা হয়েছে, যা দেখতে খুবই মনোরম এবং চোখ জুড়িয়ে যাওয়ার। এটা একটা বিষ্ণু মূর্তি। এটা একটা মা অন্নপূর্ণার স্কাল্পচার। এটা কিন্তু নৃসিংহদেবের মূর্তি, এই যে নরসিংহ, অনন্ত শয্যা। এটা তো আমি বুঝতে পারছি না, যদি কেউ বুঝতে পারেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখে আশ মিটছে না। হ্যাঁ, মনে হচ্ছে সারাদিন এখানে থাকলেই ভালো হতো, এত সুন্দর জিনিস। দেখুন, এগুলো সব ধ্বংস করে দিয়েছে প্রায়। হাতির মুখগুলো দেখতেই পাচ্ছেন যে ভেঙে দিয়েছে বিভিন্ন শত্রুরা। এই দেওয়ালে রামায়ণ এবং মহাভারতের কাহিনী খোদাই করা হয়েছিল।
আমরা এবার মূল মন্দিরের দিকে যাচ্ছি। এখানে জুতো খুলে ভেতরে যেতে হবে। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম। এই হচ্ছে মন্দির, যদিও আলো খুব কম। Was the last part of the nobody knows it. শুধু কাজটা দেখেন, মন্দিরের ভিতরের কাজ দেখুন কি সুন্দর করে করে খোদাই করে করে শুধুমাত্র শ্রেণী এবং হাতুড়ির সাহায্যেই এই বিস্ময়কর জিনিসটা তৈরি করা হয়েছে। এখানে এই সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো তো দেখছেন, এছাড়া এখানে সিলিংয়ে দেখুন সুন্দর সুন্দর আগে চিত্রগুলো ছিল, বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে নন্দী মহারাজের মূর্তি। ইলোরা গুহাগুলির নির্মাণে প্রধান ভূমিকা পালন করে রাষ্ট্রকূট রাজবংশ। অজন্তার মতো এখানে দেয়ালে আঁকা ছবির চেয়ে শিলা কেটে তৈরি ভাস্কর্য ও স্থাপত্যের প্রাধান্য বেশি, যা ভারতীয় রক কাট শিল্পের চূড়ান্ত নিদর্শন। দেখে মন ভরছে না, এত সুন্দর এই জিনিস দেখতে। বিভিন্ন স্কুল থেকে আজকে এখানে এসেছে, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের সাথে দিদিমণি এবং মাস্টাররাও আছে। আমরা এবার চলেছি 1 নম্বর গুহার দিকে। 1 থেকে 15 পর্যন্ত আছে এদিকে, অর্থাৎ মন্দিরের দিকে তাকালে ডান দিকের থেকে 1 নম্বর শুরু। আমরা 1 নম্বর গুহার দিকে যাচ্ছি। সব থেকে বেশি সময় লাগে এই কৈলাসনাথ মন্দির দেখতে, আমাদের 1.5 ঘন্টা সময় লেগে গেছে। এটা হচ্ছে বিষ্ণুর 10 অবতার কেভ। এটা হচ্ছে বিষ্ণুর 10 অবতার কেভ, 15 নম্বর গুহা এটা। এই গুহাটা দেখার মতন, অবশ্যই এই গুহাটা দেখবেন। মূর্তিগুলোই দেখছি ভগ্ন হয়ে গেছে। 10 অবতার কেভ।
এই গুহাটাও কিন্তু দেখার মতন। তবে গুহার মেঝে এরকম গর্ত গর্ত, কেন জানি না এই গর্তগুলো। এখানে মূর্তিটা নেই। একটা ছবি আসতে মা আটকেই রয়েছে। এটা হচ্ছে 15 নম্বর গুহা, বিষ্ণুর 10 অবতার গুহা। ভেতরে কিন্তু মূর্তি নেই, তবে 10টা অবতার দেয়ালে রয়েছে। পাশের গুহাটা কেভ নম্বর 13। দারুণ দেখতে না ওই জায়গাটা, হেবি লাগছে কিন্তু। 14 হওয়ার এটা 14 আর পাশেরটা 15। 14 নম্বর গুহাতে কিছু নেই, তাই আর ঢুকলাম না। এটা কিন্তু 3 তাল, এই যে সেই 3 তাল। এটা কিন্তু কেভ নাম্বার 12। এই যে আমরা চলেছি কেভ নাম্বার 12, যেটা 3 তাল, অর্থাৎ 3 তলা, তাই এর নাম 3 তাল। দেখুন কি বিশাল বড় একটা গুহা। প্রবেশ করলাম কেভ নাম্বার 12-তে। বিশেষ কিছুই নেই, এখানে জুতো খোলারও প্রয়োজন পড়ে না। ভেতরে তো একদমই অন্ধকার, কিন্তু এই যে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, মন্দিরের দুপাশে দুটো মূর্তি রয়েছে। আমরা দোতলায় যাচ্ছি, একটু এই 3 তালের দোতলায় পর্যন্ত যাব, তারপরে আর উঠবো না। দোতলাতে ওই রকম কিছু দেয়ালে এরকম ভাস্কর্য রয়েছে। হ্যাঁ, ভেতরে আলোর ব্যবস্থা নেই বললেই চলে। বুদ্ধদেবের মূর্তি রয়েছে ভিতরে। এটাও একটা 3 তাল। এটা হচ্ছে কেভ নাম্বার 11। এটা হচ্ছে 10 নম্বর গুহা। এই যে 10 নম্বর গুহা। এটা হচ্ছে 12 নম্বর গুহা, 10 নম্বর গুহা। 10 নম্বর গুহায় প্রবেশ করলাম। এটা বৌদ্ধ থেকে মহাযান বৌদ্ধের পরিবর্তন এখানে খুব সুন্দর লক্ষ্য করা যায়। এই যে অবস্থা দেখছেন, এটা হলো মহাযান। খুবই সুন্দর। এইখানে দিয়ে আসতে হবে। এটা ডাইনিং হল, দেখতেই পাচ্ছেন, এটা ডাইনিং হল। কেভ নাম্বার 5। এটা হচ্ছে 4 নম্বর গুহা। কেভ নাম্বার 3। এটা হচ্ছে 1 নম্বর গুহা, আর এটা হচ্ছে 2 নম্বর গুহা। এটা হচ্ছে 15 নম্বর কেভ। এত উঁচুতে আর উঠলাম না।
এটা হচ্ছে 16 নম্বর গুহা। 16 বি লেখা আছে যদিও। এটাতে বন্ধ, এটাতে যাওয়ার ব্যবস্থা নেই। এটা হচ্ছে সেই কৈলাসনাথের মন্দিরের গেট। এবার এর বাঁদিকে হচ্ছে 17 থেকে 34 নম্বর গুহা এদিকে রয়েছে। আমরা সেদিকেই যাচ্ছি। আমরা একটা ব্রিজ, এই যে ব্রিজ পেরিয়ে ওপারে যাচ্ছি। এটা একটা বেশ খাদ মতন রয়েছে এখানে। এই যে আমরা ব্রিজ পেরিয়ে ওপারে যাচ্ছি। এই যে ব্রিজ পেরিয়ে ওপারে চলে এলাম। এখানেই এবার বাদবাকি গুহাগুলো রয়েছে 34 থেকে 17। বাইরে থেকে দেখে নেবে। খুব সম্ভবত সূর্য মন্দির। এই হচ্ছে 17 নম্বর গুহা। এটা হচ্ছে 18 নম্বর গুহা। এটা হচ্ছে 19-এর এ। 19-এর এ। এটা হচ্ছে 19 নম্বর গুহা। পাশে ওটা 20 নম্বর গুহা। এখানেই একমাত্র নন্দী মহারাজ হচ্ছে ছাদের তলায়, মানে উপরে ছাদ আছে। এগুলো পর পর এই কেভগুলো রয়েছে। এটা হচ্ছে 23 নম্বর কেভ। এই যে এটা 23 নম্বর কেভ। আমরা ভেতরে ঢুকছি না যেহেতু সময় কমে গেছে। যেহেতু শিবাজি মহারাজ দেখেছে। এই 26 নম্বর গুহা এটা। হ্যাঁ, এইদিকে রয়েছে 28, 29, 30। আর এই হচ্ছে 27 নম্বর গুহা। এটা হচ্ছে 27 নম্বর গুহা। এই যে এরপর চলে এলাম 29 নম্বর গুহা, যেটি শিবের মন্দির। এটা 8ম শতাব্দীতে তৈরি। প্রবেশ করে দেখতে পেলাম ভগবান শিব প্রধান্বিত অবস্থায় একটি অসুরকে বধ করতে উদ্যত। খুব সুন্দর এই ভাস্কর্যটি। এরপর শিব এবং দুর্গা কৈলাস পর্বতে থাকাকালীন রাবণ তাকে নাড়ানোর চেষ্টা করছে, এই সেই ভাস্কর্যটি। এরপর প্রবেশ করলাম গর্ভগৃহে। সেখানে শিবলিঙ্গ আছে। আর এই গর্ভগৃহের চারিদিকে 4টে দরজা আছে এবং দরজাতে জয় এবং বিজয় এই 2 দ্বারপালকে দেখা যাচ্ছে। এখানে দেওয়ালে শিব ও পার্বতীর ভাস্কর্যও রয়েছে। 30 নম্বর গুহা থেকে 34 নম্বর গুহা জৈন ধর্মের জন্য সমর্পিত। 32 নম্বর গুহাতে প্রবেশ করার পর সুন্দর একটি হাতির মূর্তি আছে। এর ঠিক মাঝখানে একটি মন্দির আছে যেখানে ভগবান মহাবীরের মূর্তি আছে। এই গুহাটি 2 তলা বিশিষ্ট এবং এই গুহাতে অনেকগুলি গর্ভগৃহ দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রতিটিতেই বিভিন্ন জৈন ধর্মের প্রবর্তকদের ধ্যানস্থ অবস্থায় মূর্তি রয়েছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর হোটেলে আমরা লাঞ্চ করে নেব। খেতে বসেছি।
ইলোরার পাশে একটা রেস্টুরেন্ট, এই যে মডার্ন ইলোরা রেস্টুরেন্ট, এর পাশেই খেতে বসেছি। একটা সবজি ভাতের থালি নিয়েছি আমরা সবাই। আমি অভিজিৎ, আমি প্রিয়জিৎ। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। আর সেই সমস্ত ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।